Leader of the opposition, Jitendra Chaudhary, shared his perspective regarding the upcoming Legislative Assembly sessions while currently in Assam for high-level organizational engagement. On that day, the leader provided a detailed reflection on the provided insights and reactions concerning the opposition stance for the upcoming budget session. মিটিং হয়ে গেছে এবং এখানে প্রস্তাব হয়েছে 9 দিনের বাজেট হবে। তো এমনিতেই ট্রেজারি বেঞ্চের প্রতিশ্রুতি ছিল যে মাঝখানে একটা সেশন হয়নি, শীতকালীন সেশন বলে, উইন্টার সেশন। তো একসাথে তারা 10 দিন করবেন, যাই হোক 10 দিন করেননি, 9 দিন করেছেন। আমরা বিরোধীরা সাধারণত সবসময় দাবি করে থাকি সব কটা ডিপার্টমেন্ট যাতে প্রশ্নোত্তরের বা অন্য যে কোনো উপায়ে সেই ডিপার্টমেন্টের কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তোলার জন্য একদিন সুযোগ পাওয়া যায়। তো ঠিক আছে, এটা আর কেন 10 দিন হলো না কথা আমি বলিনি, 9 দিন যথেষ্ট। 1 2 এই 9 দিনের মধ্যে বাজেট, তো এটা প্রশ্নোত্তর বাদেও বাজেট অধিবেশন যদি হয় এটা মিনিমাম তো 7 দিন করা উচিত। এখন সবটা মিলে একটা সেশন হয়নি, 9 দিন হবে। তো আমাদের বিরোধীদের ভূমিকা মানে কি? বিরোধীদের ভূমিকা মানে শুধু বিরোধিতা করা, সরকারের ভুল ভ্রান্তি ত্রুটি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনে তাদের নানাভাবে যদি এটাকে তারা এড়িয়ে যেতে চেষ্টা করে এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি কাজ করে এটাকে তুলে ধরাই। এটা বিরোধী দল বলা হলেও এটা বিরোধী দল না, যে সরকার যাতে সত্যি সত্যি জনগণের হয়ে কাজ করতে পারে এবং জনসেবায় সরকারি অর্থ, জনগণের অর্থ ঠিক সেরকমভাবে তার সঠিকভাবে খরচ হয়, এই বিষয়গুলি তোলাই হলো বিরোধীদের দায়িত্ব। আমরা অন্য সময় যা করেছি এবারও তাই করব এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই, যেমন প্রথম দিন, এটা এই বছরের প্রথম অধিবেশন যেহেতু রাজ্যপাল বক্তৃতা করবেন, প্রথা হলো রাজ্যপালের বক্তৃতায় যে বিগত 1 বছর কালে সরকার কি করেছে সরকারের ডোল পিটানোর বক্তৃতা। রাজ্যপালের বক্তৃতা মানে হলো সরকারের ডোল পিটানোর বক্তৃতা, সরকারের অ্যাচিভমেন্টের কথা বলবে। তো সেই জায়গায় তো সরকার তো নানাভাবে মাঠে ঘাটে এখন যেভাবে বলে বেড়াচ্ছেন, যেন এই ডাক্তার মানিক সাহাই ত্রিপুরাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে কেউ মুখ্যমন্ত্রী হননি, তিনি ত্রিপুরাজ্যের মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল সব তার আমলেই নির্মিত হয়েছে। তার আমলেই শিল্প সংস্কৃতির সব দিক থেকে ত্রিপুরাজ্যের মানুষ এগুলো দেখেছে। এগুলি যেমন মাঠে ঘাটে বলছেন, তো বিধানসভাতে রাজ্যপালের মুখ দিয়ে কথাগুলি বলাবেন। সেই জায়গায় আমরা কাজ করব যে সংক্ষিপ্ত বা সীমিত সময় আমরা পাবো, সেই সীমিত সময়ের মধ্য দিয়ে কনস্ট্রাকটিভলি, তথ্য সহকারে, এটা শুধু গলাবাজি করা না, তথ্য সহকারে সরকারের সমস্ত এরকম যা এরা এই ফাঁপা দাবি করবে এগুলাকে সে ফানুসগুলো ফাটিয়ে দিয়ে জনগণের সামনে সরকারের এই দুর্বলতাগুলো তুলে ধরা, তারা যাতে এগুলি পরিহার করে সত্যি সত্যি জনসেবায় তারা ব্রতী হন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব হবে এই অধিবেশন, সেটি হলো বাজেট, মানে আগামী 1 বছরের জন্য তার পরিকল্পনা। তো এখানেও সরকার বলবে আমরা এই কাজ করেছি বিগত দিনগুলোতে, আগামী দিন আমরা ত্রিপুরাকে মডেল থেকে আরও বড় মডেল করব। তো সেই জায়গাগুলোতেও যেগুলো যদি সেরকম ভালো কাজ করে থাকেন, ভালো প্রস্তাব থাকে, অবশ্যই তার সমালোচনা আমরা করব না। এমনকি যদি সেগুলোর সমর্থনযোগ্য হয়, সমর্থন করতে আমাদের আপত্তিও থাকবে না।
ভালো কাজকে ভালোই বলবো, কিন্তু যে দেশ এবং রাজ্যের বর্তমান আর্থসামাজিক কাঠামোতে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের বর্তমান যে আর্থিক সামাজিক স্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, জনগণের প্রত্যেকটা অংশ আজকে প্রচণ্ডভাবে আজকে খুব অসুবিধার মধ্যে আছে। বেকার যুবকদের সামনে অনিশ্চিত পৃথিবী, অনিশ্চিত ভবিষ্যৎ। কৃষক তারা সম্পূর্ণভাবে প্রায় ওই ভগবানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে এখন তাদের চাষ করতে হয়। এর থেকে তাদের রিটার্ন আসবে কি না কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা একেবারে তলানির থেকে আরও তলানিতে। তার সাথে হলো যে আমাদের রাজ্যের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। While attending high-level organizational engagements in Assam, Leader of the Opposition Jitendra Chowdhury provided a strategic reflection on the current political climate. যে আসামে সিপিআইএম আমরা খুবই যে সীমিত শক্তি আমাদের, 126টা কেন্দ্রের মধ্যে আমাদের তার 10% কেন্দ্রেও আমাদের এককভাবে লড়াই করার সে ক্ষমতা আমাদের নেই, সব জায়গাতে আমাদের উপস্থিতি নেই। আর অন্য দিক থেকে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল, হ্যাঁ অবশ্যই কংগ্রেস সেখানে বিরোধীদের মধ্যে বড় দল, কিন্তু এই বিগত দিনগুলোতে কংগ্রেসেরও লড়াই সংগ্রাম আন্দোলন বা সাংগঠনিক বুনট আগে যেরকম ছিল সেরকমভাবে নেই। আর এরকমটা জায়গায় যখন গণতান্ত্রিক এই যে আন্দোলন বা দলগুলো যখন দুর্বল হয়, তখন কায়েমি স্বার্থ, স্বৈরাচারী সংগঠন আর বিজেপির মতো এরকম সাম্প্রদায়িক দলগুলো এরা মাথাচাড়া দিয়ে ওঠে। আর আসামে বিগত 2টি টার্মে সেখানে বিজেপি পরিচালিত সরকার, সেকেন্ড টার্মে যিনি মুখ্যমন্ত্রী তিনি এই কংগ্রেসের সময়তে দুর্নীতির অন্যতম চাই ছিলেন। তার বিরুদ্ধে যখন এই সিবিআই এর তদন্ত শুরু হলো, সে কংগ্রেসের শিবির থেকে লাফ দিয়ে বিজেপিতে ঢুকেছে। আর বিজেপি এই তাকে দিয়ে যাবতীয় তাদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করানো আমাদের রাজ্যে যেমন করছে, আরও জঘন্যভাবে এই আসামে করছে। এবং প্রতিদিন একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে তিনি বলছেন একটা সম্প্রদায়কে টার্গেট করে যে তাদেরকে উত্তপ্ত করা, শাস্তি দেওয়া, চাপে রাখা, তাদেরকে যে দিনকে দিন কিভাবে এই দুর্বল করে দেওয়া, এটাই আমার কাজ। যার বিরুদ্ধে আসামের সমস্ত বুদ্ধিজীবী এবং যারা সমাজের উপরতলার লোক এরা প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট এখন গুয়াহাটি হাইকোর্টকে নির্দেশিকা দিয়েছে তারা যাতে এই সিরিয়াসলি এই মন্তব্যগুলো যারা বিচার করেন। এবং পত্রিকায় দেখেছি ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে নোটিশও করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসামে যেরকমভাবে আজকে সেখানকার রাজনৈতিক বা সামাজিক অর্থনৈতিক বাতাবরণ চলছে, এটা গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য উদ্বেগজনক, সারা দেশের জন্য। তো তাকে যদি আমরা প্রতিহত না করতে পারি, তাহলে এটা শুধু আসাম না, গোটা উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যতে আগামী দিনে অনিশ্চিত হবে। সারা দেশে এই শক্তি আরও বেশি যে ঠাঁই পাবে। এই জন্য আমরা অনুভব করেছি যে বিজেপিকে হারানোর জন্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং কংগ্রেস দল সেখানে তারাও এটা অনুভব করছেন এবং সেই হিসাবে তাদের সাথে বোঝাপড়া করে আমরা 3টা সিট দাবি করেছি। ইতিমধ্যে 2টা সিটে আমাদের তারা এই আলোচনাতে স্বীকৃত হয়েছে। একটা হলো
এই ইয়েতে কি বলে এই গোরেশ্বর, আরেকটা এই নামটা বলে গেলাম আমি, যেটা আমরা সিটিং সিট, আরও একটা সিটের জন্য আমরা আমাদের আলোচনা সেখানে চলছে। কংগ্রেসের সঙ্গে তো জোট হওয়ার মানে জোট থেকে বেরিয়ে যাওয়ারই কথা হয়েছিল, আবার আলোচনার টেবিলে এসেছেন। কোথাও না কোথাও কি মানে বিজেপির ইয়েতে বিরোধী শিবিরকে আবার একত্রিত করে আপনারা সেখানে শক্তিশালী হওয়ার? না, বেরিয়ে যাওয়ার কথা না, কিন্তু আলোচনা তো কোনো আলোচনাই তো এই প্রথম দফায় আলোচনাতে চূড়ান্ত হয় না। তো কয়েক দফা আলোচনা হয়েছে, আস্তে আস্তে ডিফারেন্সেসগুলো বা দূরত্বগুলো এগুলো মিনিমাইজ হয়ে একটা জায়গায় এসেছি। কংগ্রেসের সাথে শুধু মাঝখানে রাইজর দল, তাদের সাথে একটা দূরত্ব হয়েছিল, এই দূরত্বটা এখন কমছে। তারা 15টা সিট দাবি করেছিল অখিল গগৈর দল, এখন বোধহয় 8-9টাতে এসে রফা হবে। আজকে বীরজিৎ সিং আপনার চেম্বারে এলেন, ত্রিপুরাতে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক? এইসব আলোচনা আমার সাথে হয়নি। ওনার সাথে আগামী এই বাজেট অধিবেশনে কি স্ট্র্যাটেজি হবে, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট একসঙ্গে, হ্যাঁ, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট বা এক্সারসাইজ কী হবে, এবং কৈলাস শহরে উত্তর ত্রিপুরাতে বেশি উনি কাজ করেন, সেখানে কি দেখছেন তিনি, এগুলি কিন্তু তার অভিজ্ঞতায় বলেছেন যে রাজ্যের কিছু মন্ত্রী, তার জেলাতে 3-2 জন মন্ত্রী তিনি বলছেন যে এরকম যে আইন শৃঙ্খলা নিয়ম কানুনকে এরা একেবারে তাদের মানে বিজেপির খাওয়ার ঘর বানিয়ে ফেলেছে, কীভাবে এগুলাকে এক্সপোজ করা যায়। ঠিক আছে, বললাম দরকার সবাই মিলে আওয়াজ তুলুন, ভোট এক জিনিস, আর মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে এই যদি কেউ খারাপ কাজ করে থাকে এটাকে তুলে ধরা, এটা গণতান্ত্রিক দায়িত্ব। তো এটাই আলোচনা হয়েছে। Reporter Pranav from Agartala, Chini Khora.